সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে। আমি হাবিব রহমান আছি আপনাদের সাথে এবং অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে নিউ ইয়র্ক স্টুডিও থেকে। আজকের অনুষ্ঠানটি সম্পূর্ণই থাকবে ইরান, আমেরিকা, ইসরায়েল, মধ্যপ্রাচ্য, লেবানন, গাজা। আমরা খোঁজার চেষ্টা করব অনেক প্রশ্ন উত্তর, যেটি এখন অনেকেই সন্দিহান। কারণ ঘটনাচক্র ক্রমেই যখন মনে হয় যে একেবারে হাতের মুঠোয় আছে, তখন মনে হচ্ছে যে আবার ফসকে সব কিছু বের হয়ে গেল। ভার্সাইয়ে ইরানের সাথে সমঝোতা স্বাক্ষর বা মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং স্বাক্ষরিত হয়েছে, খুব ভালো কথা। এরপর ডোনাল্ড ট্রাম্প এক অত্যন্ত নাটকীয় সংবাদ সম্মেলন করলেন, যেখানে তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ এবং আলোচনার যোগ্য মন্তব্য করেছেন। আজ আমরা সেগুলো বিস্তারিতভাবে বিশ্লেষণ করার চেষ্টা করব। অনেক বিশ্লেষকের মতে শেষ পর্যন্ত যে বিষয়টি এই চুক্তিকে বাস্তবে রূপ দিয়েছে, সেটি ট্রাম্পকে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে ছাড় দিতে বাধ্য করেছে। অন্যদিকে আমরা দেখছি জায়নিস্ট রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া ও অস্থিরতা। কিছুক্ষণ বলতে 4-5 ঘন্টা আগেও ইসরায়েল আক্রমণ করেছে লেবাননে, কারণ তারা থামতে রাজি নয়, এটি তাদের পক্ষে যাচ্ছে না। যেটি আপনারা এখন অনস্ক্রিনে দেখছেন, এটি আলোচনাযোগ্য বিষয়, এটি কিছুক্ষণের মধ্যে আমরা আলোচনা করব। সো আমরা আজ আলোচনা করব এই সমঝোতার স্বাক্ষর আমাদের কি বলছে, কি বলছে না, এবং ভবিষ্যৎ যুদ্ধ ও শান্তির সম্ভাবনা সম্পর্কে এর প্রকৃত তাৎপর্য আসলে কি। 100 দিনের বেশি সময় ধরে বিশ্ববাসী দেখেছে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে উত্তেজনা কিভাবে মধ্যপ্রাচ্যকে এবং এক অর্থে সারা বিশ্বকে খাদের কিনারায় নিয়ে গিয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প এমন এক যুদ্ধে প্রবেশ করেছিলেন যেটিকে বলা হচ্ছিল কুইক, ডিসাইসিভ অ্যান্ড ফাইনাল। উপস্থাপনাও করা হয়েছিল সেমনভাবে। কিন্তু আজ প্রশ্ন হলো, যদি লক্ষ্য হয়ে থাকে ইরানের সরকার পরিবর্তন, তাহলে ইরানের সরকার এখনও কেন ক্ষমতায়? যদি লক্ষ্য হয়ে থাকে ইরানের সামরিক ক্ষমতাকে সম্পূর্ণভাবে ধ্বংস, তাহলে আজ সেই সমঝোতা স্বাক্ষরের প্রয়োজন কেন? আর যদি লক্ষ্য হয়ে থাকে আঞ্চলিক স্থিতিশীলতা, তাহলে তেলের দাম কেন হু করে বেড়ে গেল? মূল্যস্ফীতি, অনিশ্চয়তার কারণে বিশ্ব অর্থনীতি মাসের পর মাস চাপের মধ্যে এখনও আছে। বাস্তবতা হলো, যুদ্ধের মূল্য শুধু ক্ষেপণাস্ত্রের সংখ্যায় নির্ধারিত হয় না। এর প্রকৃত মূল্য পরিশোধ করতে হয় আর্থিক বাজার, দ্য ইকোনমিক প্রাইস, জ্বালানি মূল্য, দ্য গভর্নমেন্ট ডেট, এবং বৈষয়িক আস্থার উপরও অনেক কিছু ডিপেন্ড করে। কিন্তু অনেক বিশ্লেষক মনে করেন এই যুদ্ধ একটি মৌলিক সত্য আবারও প্রমাণ করেছে। সামরিক শক্তি একটি সংঘাত শুরু করতে পারে, কিন্তু একটি জাতির বা অন্য দেশের রাজনৈতিক ভবিষ্যৎ এককভাবে নির্ধারণ করতে পারে না। আজ অনেকের মতে আমেরিকা তার ঘোষিত লক্ষ্যমাত্রার বা লক্ষ্যগুলোর কোনোটি অর্জন করতে পারেনি। হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছে, অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত হয়েছে ইরান, এবং বিশ্ববাসী অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমেরিকার রাজনৈতিক নেতৃত্বের ভুলের হিসাবে মূল্য পরিশোধ করছে পুরো বিশ্ব। আর সম্ভবত এই যুদ্ধের সবচেয়ে বড় শিক্ষা হলো, রাজনীতিবিদরা যখন ভুল হিসাব করে থাকেন, তখন তার মূল্য দিতে হয় সাধারণ মানুষ, আপনাকে, আমাকে এবং বিশ্ববাসীকে। অনেকের মতে ইরান লেবাননের ক্ষেত্রে যেরকম চলমান এই সহিংসতা এবং যে বিপর্যয় অব্যাহত থাকতে দেবে না। তারা অনেকে মনে করেন যে আলোচনার টেবিলে যে কোনো চুক্তির বাস্তবায়নের ক্ষেত্রে ইরান অত্যন্ত কঠোর অবস্থান গ্রহণ করবে। লেবাননের ক্ষেত্রে অনেকে প্রশ্ন করতে পারেন, গাজাকে কেন এই আলোচনার অন্তর্ভুক্ত করা হয়নি? গাজার বিষয়টি একটু জটিল, কারণ এই যে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশগুলি আছে, তারা ফিলিস্তিনি মানুষের বিপক্ষে গিয়ে তাদের সাথে বিট্রে করেছেন। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান, মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাতাহ আল সিসি, জর্ডানের প্রেসিডেন্ট আবদুল্লাহ, সকলেই, I should not say this, but they are traitor to Palestine and the people of Palestine. যখন ট্রাম্প এই তথাকথিত যুদ্ধবিরতি আরোপ করেছিলেন, তখন আমি গাজা সিজফায়ারের কথা বলছি, তখন এই যে নেতাদের কথা বললাম, মিশরে তারা সমবেত হয়েছিলেন এই প্রক্রিয়াকে সমর্থন করতে। এর ফলে একটি অন্যায্য ভারসাম্যহীন যুদ্ধবিরতি স্বীকৃতি পেয়ে যায়। এরপর থেকে অভিযোগ অনুযায়ী ইসরায়েল বারবার নির্ধারিত সীমারেখা অতিক্রম করেছে। গাজায় হাজারেরও বেশি মানুষ, বিপুল সংখ্যক মানুষ আসলে হত্যা করেছেন তারা, উইদাউট ইম্পিউনিটি। সমালোচকরা অনেকেই বলে থাকেন এই পরিস্থিতি যে দেশগুলোর কথা বললাম, তারা কোনো পদক্ষেপ গ্রহণ করেনি, বিকজ দে আর ট্রেডার্স। এবং সবাই মূলত
আমেরিকার কূটনৈতিক অবস্থানের সাথেই থেকে গেছেন। ফলে গাজা ইস্যুতে ইরানের কূটনৈতিক বিকল্প খুবই সীমিত হয়ে পড়েছে, বা খুবই সীমিত। যদি ইরান কোনো কঠোর শর্ত আরোপ করতে যায়, আমেরিকা সহজেই বলতে পারবে আমাদের তো অলরেডি একটি চুক্তি আছে, কাঠামোতে ইতিমধ্যে কার্যকর রয়েছে। তাই গাজার ক্ষেত্রে ইরানের প্রধান লক্ষ্য হতে পারে কোনোভাবে আমেরিকাকে চাপ প্রয়োগ করে ইসরায়েলকে পূর্ব নির্ধারিত সীমারেখায় ফিরিয়ে আনা। তবে লেবাননের ক্ষেত্রে পরিস্থিতি ভিন্ন এবং বিশ্লেষকদের মতে ইসরায়েলকে সেখানে পিছু হটতে হবে। আর যদি লেবাননের বিরুদ্ধে নতুন সামরিক অভিযান চালানো হয়, তাহলে ইরানের হাতে গুরুত্বপূর্ণ কৌশলগত চাপের কিছু উপায় রয়েছে। তার মধ্যে অন্যতম একটি হচ্ছে হরমুজ প্রণালীর উপর প্রভাব, এবং প্রয়োজন হলে ইরান হয়তো সামরিক সক্ষমতা ব্যবহার করবে এখানে সম্ভবত। তাদের ধারণা, অনেকেরই ধারণা, যে 2015 সালে জয়েন্ট কম্প্রিহেনসিভ প্ল্যান অ্যাকশন JCPOA স্বাক্ষরের পর আমেরিকা যে আচরণ করেছিল ইরানের সাথে, সেই অভিজ্ঞতা তারা মনে রেখেছেন এবং সেই পুনরাবৃত্তি তারা হতে দিতে চাইবেন না। এই সমস্ত বিষয়ে আলোচনা করার জন্য আমার সাথে আজ যোগ দিয়েছেন হাসান ফেরদৌস, লেখক, সাংবাদিক, গবেষক। স্বাগত জানাচ্ছি আপনাকে। এবং আমাদের সাথে আছেন প্রফেসর ডক্টর নাকিবুর রহমান, ইউনিভার্সিটি অফ নর্থ ক্যারোলাইনা। স্বাগত জানাচ্ছি আপনাকে। I was talking to you, so you are rooting for Netherlands. I'm not sure if they have a game today, but if they do, all good for you. Okay, আপনারা সূচনা শুনেই বুঝতে পারছেন যে অনেক বেশি অনেক 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 টপিক আছে এবং আমরা এই টপিকগুলো নিয়ে আজকে আলোচনা করবো। এর বাইরে কোনো আলোচনা যাব না আমরা। হাসান ফেরদৌস, যাবো আপনার কাছে। এই যে চুক্তি স্বাক্ষরিত হলো, অনেকেই আশ্চর্যিত, অনেকে বিস্মিত, অসম্ভব বলছেন অনেকে। এখানে আছে কি, হোয়াট ইজ ইন ইট, অ্যান্ড এখানে নেই কি? এটি এখান থেকে শুরু করি, চলুন। ধন্যবাদ হাবিব ভাই। নাকি ভাই, সালাম আলাইকুম। হাবিব ভাই, চুক্তি স্বাক্ষরিত হয়নি, কিন্তু যা হয়েছে একটি সমঝোতা স্মারক, তাও স্বাক্ষরিত হয়নি। এই মধ্যে হয়েছে ইলেকট্রনিক্যালি ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্র স্বাক্ষর করেছে। এটা একটা প্রাথমিক কথা ছিল। আজ শুক্রবার জেনেভাতে ফর্মালি এই চুক্তি স্বাক্ষরিত হবে। হয়নি, তার কারণ লেবাননে আকস্মিকভাবে হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যে সংঘর্ষ হয়েছে। 4 জন ইসরায়েলি সৈন্য মারা গেছে, তার বিপক্ষে ব্যাপক আক্রমণ করেছে ইসরায়েল, এবং কমপক্ষে 17 জন ইতিমধ্যে মারা গেছে, হয়তো বেশি হবে মূল সংখ্যাটা। বলে এটাকে আমি বলবো হেচকির কারণে আজকে এই চুক্তি স্বাক্ষরিত হলো না। যেখানে আমি আপনার সঙ্গে খুব স্ট্রংলি ডিফার করছি হাবিব ভাই, তা হচ্ছে যে গতকাল কি হয়েছে সেটা ভেবে আমরা ভাবি আগামীকাল কি হতে পারে, হোয়াট আর দ্য পসিবিলিটিস। এই চুক্তিটা আমাদের সামনে একটা অবিশ্বাস্য সম্ভাবনা দরজা খুলে দিচ্ছে যদি বাস্তবায়িত হয়। যদি আমরা আলোচনা করব পরে হয়তো বা কেন বাস্তবায়িত না হতে পারে, কিন্তু ইমাজিন করা যাক এই চুক্তিটি বাস্তবায়িত হলো, হোয়াট হ্যাপেন্স দেন। এইটি আমরা এই মুহূর্তে ভাবি আমরা। 1 নম্বর, এই যুদ্ধের ফলে গত 47 বছর ধরে যে যুদ্ধ চলছে ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে, তা বন্ধ হবে। সকল যুদ্ধ ইনক্লুডিং লেবানন এই চুক্তির মাধ্যমে শেষ হবে। আপনি জাস্ট কল্পনা করে দেখুন, 50 বছর ধরে যে যুদ্ধ মধ্যপ্রাচ্যকে কুড়ে খাচ্ছে, সেই যুদ্ধ বন্ধ হবে। লেটস ওয়েলকাম দ্যাট। 1 নম্বর। 2 নম্বর, সবচেয়ে বড় স্টাম্বলিং ব্লক হচ্ছে, আপনি বলেছেন এবং আমি আপনার এগ্রি করি, লেবানন। ওয়াই লেবানন? কারণ লেবাননের অলরেডি 1/3 দখল করে বসে আছে ইসরায়েল, অলরেডি 1/3 দখল করে, এবং তারা বলছে সেখান থেকে তারা সরবে না। ইরান ইনসিস্ট করেছে যে না, লেবাননকে এই চুক্তির অন্তর্ভুক্ত করতে হবে, যদিও ইসরায়েল এই চুক্তির একজন পার্টি নয়। তারা বলছে কি, খুব ইন্টারেস্টিং ল্যাঙ্গুয়েজ সেখানে, যে লেবাননের সার্বভৌমত্ব সকল পক্ষ মেনে চলবে, সভরেন্টি এবং টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি মেনে চলবে। এর মানেটা কি, যে আপনি হুট করে এসে জায়গা দখল করে বসবেন তা চলবে না, আপনি হুট করে বসে উপর থেকে আক্রমণ করবেন তা চলবে না। ভাবুন আপনি কত সিগনিফিকেন্ট পরিবর্তন যদি বাস্তবায়িত হয়। 2 নম্বর। 3 নম্বর, পৃথিবীর সবচাইতে বেশি স্যাংশন প্রাপ্ত দেশ কোনটি? ইরান। পৃথিবীর সবচেয়ে, দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ স্যাংশনস হ্যাভ বিন ইম্পোজড এগেইনস্ট ইরান। ইরানের যে আর্থিক অবস্থা আজকে এত কঠিন, এত জটিল, কারণটা কি? তার বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপিয়ান ইউনিয়ন এবং জাতিসংঘ একের পর এক স্যাংশন দিয়ে গেছে। দেশটা চিড়ে চুবড়ে এই অবস্থায় আছে। সকল স্যাংশন পর্যায়ক্রমে তুলে নেওয়া হবে। ইরানকে পুনরায়
আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থার সঙ্গে যুক্ত করা হবে। ইরান এই মুহূর্তে কিন্তু আন্তর্জাতিক সুইফট ট্রানজাকশন সিস্টেম অন্তর্ভুক্ত নয়, ফলে তারা এক্সপোর্ট করতে পারে না, তাদেরকে বিকল্প পথে এক্সপোর্ট করতে হয়। আরো বড় কথা কি, ইরানের প্রায় 100 বিলিয়ন বা তার চেয়েও বেশি $124 বিলিয়ন আটকে আছে, ফ্রোজেন হয়ে আছে বিভিন্ন ব্যাংকে। সেই টাকা ক্রমান্বয়ে রিলিজ করা হবে। আরো আছে, ইরান গত এই 3 মাসের যুদ্ধে ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানের প্রায় 14,000 স্থাপনা ধ্বংস হয়েছে ইসরায়েলি এবং মার্কিন আক্রমণে। পুনর্গঠনের জন্য $300 বিলিয়ন ইনভেস্টমেন্ট ফান্ড করা হবে। যদি বাস্তবায়িত হয় ইরান বদলে যাবে। তার চেয়ে বড় কথা, ইরান উইল বি রিইন্টিগ্রেটেড, যুক্ত হবে আন্তর্জাতিক আর্থিক ও রাজনৈতিক ব্যবস্থাপনার সাথে। এটা একটা দিক, এবং সবই যাচ্ছে ইরানের পক্ষে। ইরানের দাবি মোতাবেক সবই করে দেওয়া হচ্ছে যদি বাস্তবায়িত। আবারও মাথায় রাখতে হবে, যদি বাস্তবায়িত হয়। ইরান কি দিচ্ছে জবাবে? দুটো জিনিস, লিটারালি দুটো জিনিস। এক, ইরান হরমুজ প্রণালী খুলে দেবে আগামী 60 দিনের জন্য, ফর দ্য নেক্সট 60 days, কোনো টোল ছাড়া। কোনো তারা ট্যাক্স ইম্পোজ করবে না। তারা অবশ্য বলেছে ওমানের সঙ্গে তারা যুক্ত হয়ে একটি নতুন ম্যানেজমেন্ট কোম্পানি তারা ফর্ম করছে, এবং সেই কোম্পানি এই যে জাহাজগুলি যাবে এই পথ দিয়ে, তাদের পেছনে খরচ আছে ব্যবস্থাপনার, সে খরচের জন্য তারা ট্যাক্স নয়, তারা এক ধরনের টোল আরোপ করবে, এক ধরনের ব্যয় দাবি করবে তাদের কাছ থেকে। এটা একটা। আর 2 নম্বর, তারা রিঅ্যাফার্ম করছে, তারা পুনর্ব্যক্ত করছে যে তারা পারমাণবিক অস্ত্র বানাবে না, শক্তি ব্যবহার করবে না, তারা পারমাণবিক অস্ত্র তৈরি করবে না। মজা হচ্ছে কি জানেন, এই কথাটি কিন্তু 2015 সালের জেসিপিওতে স্পষ্ট করে বলা আছে 8 নম্বর ধারায়, যে ইরান কখনোই পারমাণবিক অস্ত্র নির্মাণ করবে না। আপনারাও জানেন যে ইরানের প্রাক্তন সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খোমেনি কি বলেছিলেন, যে আমরা কখনোই পারমাণবিক অস্ত্র বানাবো না, এটি ইসলামের বিরুদ্ধে ফতোয়া তিনি দিয়েছিলেন। ফলে এই চুক্তিটা, এই শর্ত যুক্ত হলো কমপ্লিটলি মিনিংলেস, কারণ এই শর্ত আগেই ছিল। আরো বলি আপনাকে আমি, ইরান এনপিটি মানে নন প্রলিফারেশন ট্রিটির একজন সদস্য, এবং এই ট্রিটির মধ্যে স্পষ্ট বলা আছে যে যারা এই ট্রিটির অন্তর্ভুক্ত হবে তারা পারমাণবিক অস্ত্র বানাবে না। তার মানে গত 50 বছর ধরে ইরান এই শর্ত মেনে আসছে। আজ ট্রাম্প সাহেব বলছেন যে বিশাল তিনি অর্জন করেছেন। কি অর্জন করেছেন? ইরান আর কখনো বানাবে না। ইরান তো আগেই বলেছিল বাবা বানাবে না। ফলে এই যে আজকে নকিব ভাই ফুটবলের জার্সি পরে আছেন, আমি ফুটবলের ল্যাঙ্গুয়েজে বলি, যদি গোলের হিসেবে বলি, আমি এই খেলাতে 12 গোল দিল ইরান, 2 গোল দিল মার্কিন যুক্তরাষ্ট্র। তার মানে ইরান 10 গোলে এগিয়ে আছে এখন পর্যন্ত। আমার বিবেচনায় হাসান ফেরদৌস, নাকিবুর রহমান, আমি নিজেও বলছি, আমরা কিন্তু জানি যে এই চুক্তি যাতে নস্যাৎ হয়ে যায়, এটি কিন্তু ব্যাপকভাবে কাজ শুরু হয়ে গেছে। ইসরায়েল হচ্ছে তার নাম্বার 1 একটি প্রপোনেন্ট, যে কোনোভাবে যুদ্ধটা বা এই শান্তি চুক্তি হতে দেয়া যাবে না। আমি এই ব্যাপারে আসবো, কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্পও খুব হার্ড লাইন ছিলেন এই চুক্তি স্বাক্ষর হওয়ার আগ পর্যন্ত, যেটি হাসান ফেরদৌস কয়েকবার বললেন যে অবাস্তব সব কথাবার্তা আমরা শুনছিলাম, যে এই ইরানি, আমরা জানি অপারেশন মিডনাইট, তাদের সম্পূর্ণ নিউক্লিয়ার পাওয়ার ধ্বংস করে দেওয়া হলো, তারপর কিন্তু পরে দেখা গেল হয়নি। তার বলে তা ইউরেনিয়াম দিয়ে দিতে হবে, এই করতে হবে, সেই করতে হবে, অনেক কিছু। কিন্তু আমি শুরুতে যেরকম বলেছিলাম, প্রেসিডেন্ট ট্রাম্প খুব ইন্টারেস্টিং কিছু বক্তব্য রেখেছেন এই G7 মিটিংয়ে, এই ইলেকট্রনিক স্বাক্ষর হওয়ার পরে। আমি সেটির প্রথম অংশটি দেখাতে চাই, চলুন সেটি একটু দেখে নিই। We've been pretty tough on that. You know, it is a little hard, though, when you say that somebody wants it, other people have it, other adjoining states have it, and you're not letting them have it for purposes of electricity and things like that. It's always a little tough. You have to use a little common sense, please. He's talking about উনি নিউক্লিয়ার কথা বলছিলেন, যে ইউ হ্যাভ টু ইউজ সাম কমন সেন্স। আমরা বিস্তারিত যাব। এবার আরেকটি ইন্টারেস্টিং যেটি উক্তি আছে, তার সেটি ইরানের ব্যালিস্টিক মিসাইলের ব্যাপারে। চলুন সেটি একটু দেখে নিই। So we'll be working on a parallel effort with the Gulf nations to address non-nuclear issues such as the conventional ballistic missiles, which we'll be talking about.
and support. I mean, they have to have some because other people have some. You got to have some. Somebody said you shouldn't give them one. I mean, I have guys. I like some of these guys, but I don't think they're smart. Sir, you shouldn't let them have any missile. I said, well, what am I going to do? Am I going to let Saudi Arabia have missiles, but they can't have them? Yes, sir. Doesn't work that way, you know. It doesn't work that way. And missiles aren't the problem. Missiles they hurt a little location, but they don't blow up the planet. ওকে, নাকিউর রহমান, যাচ্ছি আপনার কাছে। যেই কথা আমরা শুনছিলাম যে তাদের কোনো মানে আর্মি ধ্বংস করে দেওয়া হবে, ব্যালিস্টিক মিসাইল থাকতে পারবে না, তার পারমাণবিক থাকতে পারবে না। এখন আমরা সবই শুনছি, প্রেসিডেন্ট ট্রাম্প বলছেন অন্যদের আছে ব্যালিস্টিক মিসাইল, তাদের থাকলে অসুবিধা কি? তাদের পার্শ্ববর্তী দেশগুলোর আছে, সৌদি আরবের কাছে আছে, এবং নিউক্লিয়ার তাদের তো থাকতেই পারে। এক্সপ্লেইন টু মি what do we understand? আপনি কি, আমরা কি বুঝতে পারি এই কথা থেকে, এই যে 180 ডিগ্রি টার্ন, why? Trump is as unpredictable as it can be. মানে definitely আমরা ডোনাল্ড ট্রাম্পকে পছন্দ করি অপছন্দ করি সেটা বড় কথা না, এবং আমরা এখানে যে তিনজন আলোচনা করছি আমরা প্রত্যেকেই ডোনাল্ড ট্রাম্পের ব্যাপারে আমাদের ওপিনিয়ন, আমাদের অভিমত, আমাদের মতামত এটা আমরা কখনোই গোপন করি না। কিন্তু whether you like him or not, একটা জিনিস তার ব্যাপারে ক্লিয়ার যে হি ইজ আনপ্রেডিক্টেবল, এবং যদি ইফ হি ইজ এম্বারাসড ইন পাবলিক, যে কারণে তাকে অপমানিত হতে হয়েছে, তিনি কিন্তু কোনো না কোনো ভাবে তাদেরকে ছেড়ে দেন না, তাদের প্রতি কোনো না কোনো একটা ব্যবস্থা কিন্তু তিনি নেন, আমরা দেখেছি, টাইমলি না হলেও, সাথে সাথে না হলেও পরবর্তীতে। এবং এই যে ইরানে আক্রমণ এবং এর পরের থেকে অর্থনৈতিক অবস্থা আমেরিকার, এবং এটাকে তিনি যেভাবে মনে করেছিলেন যে তিনি জাস্ট গিয়ে রিজিম চেঞ্জ করে চলে আসবেন, এই সমস্ত বিষয়টাতে ইসরায়েল ডোনাল্ড ট্রাম্পকে যেভাবে ব্যবহার করেছে, ডোনাল্ড ট্রাম্প ডিডন্ট লাইক ইট। এটা মানে এটা প্রকাশ্য এখন বোঝা যাচ্ছে, এবং তিনি বিরক্ত নেতানিয়াহুর উপরে, এবং সেটারই কিন্তু আমরা বহিঃপ্রকাশ দেখছি। এখন এটা কতদিন থাকবে এটা ইন্টারেস্টিং। মানে যদি আপনি আমাকে এই যে 14টা দফা এমওইউ, এটা হাসান ফেরদৌস ভাই যথাযথভাবে বলেছেন যে এটা কোনো এখনো ফর্মাল চুক্তি না, এটা হলো একটা ইন্টারিম পলিটিক্যাল ফ্রেমওয়ার্ক আমরা বলতে পারি, যে এটা একটা মেমোরেন্ডাম অফ আর্টিকেল, মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং, এমওইউ। এই এমওইউটা যদি আপনি আমাকে বলতেন যে এটা হোয়াইট হাউস এই মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং এর সাথে ইনভলভড, আমি কিন্তু বিশ্বাস করতাম না যদি লাইভ ফিড গুলা না দেখতাম, এবং এই মানে ডোনাল্ড ট্রাম্পের ডকুমেন্টেড সিগনেচার গুলা যদি আমরা না দেখতাম। এটা পুরোপুরি ভাবেই আমি একেবারে 100% একমত যে এটা যদি ফুটবল খেলা হতো তাহলে পরে এই 12 দফা চুক্তির মধ্যে 12টা গোল ইরানের পক্ষে, 2টা গোল কিংবা ম্যাক্সিমাম 3টা গোল আমরা দেখতে পারি আমেরিকার পক্ষে। মানে ইটস এ কমপ্লিট সারেন্ডার। ইরান কিন্তু তাদের যা যা চাওয়ার তা পেয়েছেন। আমরা যদি 12 দফাগুলা, মানে আমি খুব দ্রুত একটা একটা করে বলে যাই, আমাদের দর্শকদের সুবিধা হবে। প্রথম দফাটা হলো যে ইমিডিয়েট এন্ড অফ হস্টিলিটি, দ্বিতীয় হলো যে মিউচুয়াল রেসপেক্ট ফর সভরেন্টি। মানে এই দুইটা জিনিস কিন্তু ইরান এতদিন ধরে পাচ্ছিল না। তারপরে 3 নাম্বারটা হলো যে ক্লক আজকে থেকে শুরু, 60 দিনের নেগোসিয়েশন ক্লক, যে একটা 60 দিনের মধ্যে একটা কম্প্রিহেন্সিভ বিষয়গুলো, যে আনরিজলভ ইস্যুগুলো আছে সেগুলো নিয়ে একটা কম্প্রিহেন্সিভ মিউচুয়াল কনসেন্ট তৈরি হবে। 4 নাম্বার হলো মেরিটাইম ব্লকেট, যেটা ইমিডিয়েটলি এনফোর্স হবে। তারপরে এই 5 নাম্বারটা জায়গায় এসে আমেরিকা কিছুটা বেনিফিট পাচ্ছে, যে রিওপেনিং অফ স্ট্রেটস অফ হরমুজ, এবং এটাতে কোনো রকম টোল আদায় করা যাবে না। 6 নাম্বার, যেটা অ্যাবসলিউট বেনিফিশিয়ারি হবে শুধুমাত্র ইরান না, ইরানের জনগণ এবং আশেপাশের সবাই, যে ইকোনমিক রিকনস্ট্রাকশন। প্রায় $300 বিলিয়ন, চিন্তা করা যায়, $300 বিলিয়ন এর একটা ইনভেস্টমেন্ট ফান্ড তৈরি করা হবে, এবং এটা সিংহভাগ আমেরিকা থেকে আসবে। স্যাংশন রিলিফ, যে স্যাংশনটা এতদিন ধরে ছিল। তারপরে ইরানের নিউক্লিয়ার কমিটমেন্টের জায়গায় এটাও কিন্তু জেসিপিও থেকে খুব একটা ডিফারেন্ট না। এখানে
নিউক্লিয়ার এনরিচমেন্টের ব্যাপারে কোনো কথাই কিন্তু বলা হচ্ছে না। এটা আরো ডিটেল হ্যাশ আউট হবে। কিন্তু আপনি যে ভিডিওটা দেখালেন সেখানে কিন্তু পরিষ্কারভাবে ডোনাল্ড ট্রাম্প বলছেন যে মানে ইলেকট্রিসিটি এবং অন্যান্য কাজে আশেপাশের সবাই নিউক্লিয়ার টেকনোলজি ব্যবহার করছে, ইরান কেন ব্যবহার করবে না? সো এটা কিন্তু আমেরিকার মানে ইটস এ উইন উইন। আমেরিকাও বলছে যে ঠিক আছে তাদের কাছে আমরা তার অস্ত্র থাকুক, এটা আমরা চাই না, কিন্তু সাথে সাথে নিউক্লিয়ার এনরিচমেন্ট তারা যদি নন মানে বেসামরিক জায়গায় কাজে, নন মিলিটারি জায়গায় তারা কাজে লাগাতে চায় ফর ইলেকট্রিসিটি অ্যান্ড আদার্স, এটাতে আমরা কেন বাধা দেব? তারপরে 9 নাম্বারটা হলো যে ফ্রিজ অন এসকেলেশন, যে ইরান তার কারেন্ট নিউক্লিয়ার স্ট্যাটাসটা মেনটেন করবে, ইউএস এগ্রিজ নট টু ইম্পোজ নিউ স্যাংশন এবং নিদার সাইড উড এসকেলেট মিলিটারিলি। 10 নাম্বার হলো অয়েল এক্সপোর্ট। এটাতে হয়তো মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশটা একটু খুশি হবে যে তাদের অয়েল রেভিনিউ একটু শেয়ার হবে, কিন্তু এটাতে কিন্তু দুনিয়াব্যাপী ক্রুড অয়েলের দাম অলরেডি কিন্তু এই এমওইউ সাইন হওয়ার পরে কিন্তু কমা শুরু করেছে এবং এটার প্রভাব আমেরিকার অর্থনীতিতেও পড়বে। এবং এই জায়গাটা প্রবাবলি ডোনাল্ড ট্রাম্পের সবচেয়ে বড় মানে উৎকণ্ঠার জায়গা ছিল, যে মিড টার্মের আগে যদি তেলের দাম $5 পার গ্যালনের নিচে আনতে না পারে তাহলে পরে ইট উইল বি মেজর সেটব্যাক। সো এই জায়গাটা এটা প্রবাবলি উইন উইন ফর বোথ। ইরানের যে ফ্রোজেন অ্যাসেট ছিল, 11 নাম্বার পয়েন্টটা ছিল ফ্রোজেন ইরানিয়ান অ্যাসেটস, এগুলো ফেরত দেওয়া, যেটা প্রেসিডেন্ট ওবামা কিছু ফেরত দিয়েছিলেন এবং এটাও প্রায় $25 থেকে $30 বিলিয়ন অ্যাসেট ফেরত দেওয়া। ইমপ্লিমেন্টেশন মেকানিজম কিভাবে এটা ইমপ্লিমেন্ট করা যাবে। 13 নাম্বার হলো ইন্টারন্যাশনাল গ্যারান্টি এবং 14 নাম্বার যে এই চুক্তিটা যেটা হবে স্বাক্ষরিত, এটা ইউএন সিকিউরিটি কাউন্সিল এটাকে অ্যাপ্রুভ করবে। সো এই সবগুলা বিষয় যদি আমরা দেখি যে মানে একেবারেই একপেশে মনে হচ্ছে যে এখানে কিভাবে ডোনাল্ড ট্রাম্প এগ্রি করলেন। সো ডেফিনেটলি এই যুদ্ধে ক্ষয়ক্ষতির কথা আমরা শুনেছি, ইট মাস্ট বি মোর সিভিয়ার দ্যান হোয়াট উই অলরেডি নো। তা না হলে কিন্তু ডোনাল্ড ট্রাম্পের এই চুক্তিতে রাজি হওয়ার কথা ছিল না। এবং আপনি যেটা বললেন যে এই চুক্তিটা ইসরায়েল কিন্তু পছন্দ করছে না, কিন্তু গতকালকে জেডি ভ্যান্সের যদি আমরা কথা শুনি, বক্তৃতা শুনি, তিনি কিন্তু একটা বড় ওয়ার্নিং দিয়েছেন। তিনি পরিষ্কার বলেছেন যে পৃথিবীতে আমেরিকার বাইরে কোনো সুপার পাওয়ার কিন্তু ইসরায়েলের বন্ধু না, এবং তিনি খুব পরিষ্কারভাবে বলেছেন যে ডোন্ট আপসেট দ্য অনলি ফ্রেন্ড দ্যাট ইউ হ্যাভ। সো এটা কিন্তু খুব পরিষ্কার বাণী, কিন্তু তারপরও ইসরায়েলের তো দুঃসাহস অনেক বেশি, কারণ এপ্যাক থেকে শুরু করে অন্যান্য যে লবিস্ট এবং সুপার প্যাক ইসরায়েলের স্বার্থ সংরক্ষণ করে। আমরা অলরেডি দেখেছি যে কি বলে আপনার র্যান্ডি ফাইন কংগ্রেসম্যান, রিপাবলিকান কংগ্রেসম্যান, তিনি অলরেডি এটার ব্যাপারে নেগেটিভ মন্তব্য করেছেন এবং এপ্যাকের স্বার্থ সংশ্লিষ্ট যারা আছে তারা এই চুক্তিটাকে পছন্দ করছেন না। সো এই বিষয়গুলো আছে, বাট ইফ ডোনাল্ড ট্রাম্প ইজ সিনসিয়ার তাহলে পরে এটা একটা পার্মানেন্ট একটা শান্তির প্রক্রিয়া হিসেবে আমরা নতুন একটা বিশ্বে আমরা উন্মুক্ত হব, যেখানে এই হানাহানি সংঘর্ষ কমবে। সো ওয়েদার আই পার্সোনালি লাইক ডোনাল্ড ট্রাম্প অর নট, দ্যাটস মিউট। এই চুক্তিটা যদি স্বাক্ষরিত হয়, ডেফিনেটলি ডোনাল্ড ট্রাম্পের একটা স্থান ইতিহাসে কিন্তু জায়গা করে নেবে। Well, that's what he wants. জাস্ট দুটো কারেকশন নকিব ভাই। এক হচ্ছে যে $300 বিলিয়ন কথা বলা হচ্ছে, টাকাটা কিন্তু আমেরিকা দেবে না, That's correct. টাকাটা মূলত দেবে গালফ কান্ট্রিগুলো, কেমন? এটা এক নম্বর। আর 2 নম্বর, ডোনাল্ড ট্রাম্প যখন বলছে যে অন্যদের থাকলে তোমার থাকবে না কেন, হি ইজ টকিং অ্যাবাউট ব্যালিস্টিক মিসাইলস, কেমন? হি ইজ নট টকিং অ্যাবাউট নিউক্লিয়ার পাওয়ার ইয়েট। Okay. ফোকাসটা হচ্ছে যে ব্যালিস্টিক মিসাইল যদি থাকে সৌদি আরবে, তোমার কেন থাকবে, ইরানের কেন থাকবে না? জি জি ওকে, আমরা একটু আমি হাসান ফেরদৌস আপনার কাছে যাব, কারণ এখন একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠছে যে কেন এই চুক্তি ডোনাল্ড ট্রাম্প এখন স্বাক্ষর করতে গেলেন। কিন্তু সেখানে যাওয়ার আগে আমি দুটো ক্লিপ আছে যেটা এই G7-এরই, চলুন প্রথমটি দেখে নিই, তারপর আমরা দ্বিতীয়টি দেখব। Can you explain, though, what the difference is between giving Iran U.S. dollars and unfreezing U.S. dollars for Well, the you? unfreezing is an easy one to answer. We have taken a lot of their money, and we have their money. We have taken their money. It's not our money. It's their money, and we froze it. At a certain point in time, I guess we're going to have to give it back. You know, if we didn't give it back, nobody would ever invest in the dollar again. If you took their money, because I thought about it, you know, I'm not the most perfect person. I said to Scott,
Scott, why do we keep their money? What the hell are we giving it back to them? But you know, people from lots of nations, some nations we don't agree with, they have their money. The dollars become very strong under me. And they don't want to have a little conflict with somebody and end up having the United States just take their money. So if you do that, you really don't have a system. ওকে, এটি হচ্ছে তাদের ফ্রোজেন অ্যাসেট, স্পেশালি যে মানে ডলারের কথা কিছুক্ষণ আগে হাসান ফেরদৌস বলছিলেন। আমি আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উক্তি যেটি উনি করেছেন তেলের ব্যাপারে, চলুন সেটি একটু শুনে নিই। Also, we run out of reserves in about 4 weeks. You know, there are reserves all over the world, and we would really run out. And there'll be a time when you wouldn't be able to get it. And you want to see bedlam? ওকে, আমরা দুটি দেখলাম। হাসান ফেরদৌস, যাচ্ছি আপনার কাছে। অনেকেরই প্রশ্ন এখন, কেন এই এত এই 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 সময়ে ডোনাল্ড ট্রাম্প রাজি হলেন স্বাক্ষর করতে? কেন হলেন? এই এই প্রশ্ন যেটি আমি আপনার কাছে যেরকম জানতে চাচ্ছি, একটু বিস্তারিত শুনবো। একই সাথে আরেকটি প্রশ্ন আপনাকে ছুড়ে দিচ্ছি। এই যে ইসরায়েল লবি সক্রিয় এখন, এই কোনোভাবে এটিকে যদি ভেস্তে দেওয়া যায়, এটি চেষ্টা করতে যাচ্ছেন। আমরা জেডি ভ্যান্সের কথা শুনলাম কিছুক্ষণ আগে নাকিবুর রহমানের কাছে। অনেকেই বলছেন, ক্যান নেতানিয়াহু সারভাইভ দিস, যদি এই চুক্তি স্বাক্ষরিত হয়ে যায়? আমি ভাই ফর এ মোমেন্ট আমরা ইসরায়েল ব্যাপারটা আলাদা রাখি। লেটস ফোকাস অন কেন ডোনাল্ড ট্রাম্প এই অসম চুক্তিটা স্বাক্ষর করলেন। আপনি দেখেছেন যে একদম প্রায় অলমোস্ট সবাই এক বাক্যে বলছে মার্কিন যুক্তরাষ্ট্র সারেন্ডার করেছে। নিউ ইয়র্ক পোস্ট পত্রিকা বড় বড় হেডলাইন লিখেছে, ইরান গট এভরিথিং, আমেরিকা গট নাথিং। শিরোনাম, ইরান সবকিছু পেয়েছে। আমি বাংলা করেছি আমার রিপোর্টে, ইরান সবকিছু পেয়েছে, আমেরিকা পেয়েছে কাঁচকলা। এটা হলো পত্রিকার হেডলাইন। আমি নিউ ইয়র্ক পোস্টের কাছে এমন হেডলাইন আশা করা কিন্তু অবিশ্বাস্য, অবিশ্বাস্য। কেন? একটা কারণ ট্রাম্প বলেছে, আমি সেখানে আসছি, কিন্তু বড় কারণটা হচ্ছে রাজনীতি। রাজনীতি 4 মাস পরে মধ্যবর্তী নির্বাচন। আপনি দেখেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের 67% মানুষ, মানে 10 জনের 7 জনই এই যুদ্ধের বিপক্ষে। এবং এই যুদ্ধের ফলে যে অর্থনৈতিক মন্দাবস্থা তৈরি হচ্ছে, তা আগামী নির্বাচনকে ট্রাম্পের বিরুদ্ধে, রিপাবলিকের বিরুদ্ধে একদম নিশ্চিত ভরাডুবি এনে দেবে। ট্রাম্প এটা চান না, এটা 1 নম্বর। এটা চান না কেন আমরা আগে আলোচনা করেছি। তিনি জানেন যদি হাউস অথবা সিনেট চলে যায় রিপাবলিকান হাতে, প্রথম কাজ তারা কি করবে? ট্রাম্পকে আবার ইমপিচ করবে। ট্রাম্প নিজে বলেছেন, আমরা হাউস ছাড়তে পারি না, বিকজ আমাকে আবার ইমপিচ করবে। এটা 1 নম্বর কারণ। 2 নম্বর কারণ, না এটা আমি আর একটু ব্যাখ্যা করে বুঝে বলি। ট্রাম্প সাহেব আর একটা কথা বলেছেন, আমি হার্ভার্ড হুভার হতে চাই না। হার্ভার্ড হুভার কে? 1929 সালে আপনার মনে থাকতে পারে। Yeah, the guy who put the tariff on also, he's known for that too. বাট মোর ইম্পর্টেন্টলি 1929 সালে যখন বিশ্বের সবচেয়ে বড় মন্দাবস্থা, হ্যাঁ, ইকোনমিক রিসেশন আমাদের হিট করে, হুভার ছিলেন তখন প্রেসিডেন্ট। Yeah. সব দোষ তাকে দেওয়া হয় যে তার কারণেই এই মন্দাবস্থা তৈরি হয়েছে। ট্রাম্প বলছেন, আমি চাই না মন্দাবস্থার শিকার আমি হই। আমাকে সবাই মনে রাখুক, আমি সবচেয়ে বড় অর্থনৈতিক মন্দাবস্থার কারণ। ট্রাম্প কি বললেন একটু আগে, ভেরি সিগনিফিকেন্ট, যে বিশ্বের তেল রিজার্ভ শেষ হয়ে যাচ্ছে, 4 সপ্তাহ আর 4 more weeks। এটা উনি বলছেন। তার মানে কি, এই প্রবলেম শুধুমাত্র বাংলাদেশের না, ইন্ডিয়ান না, চায়না বাদ, ইউরোপের না, আমেরিকারও। হাসান ফেরদৌস, আপনি চায়নার কথা বলাতে আমার একটা কথা মনে পড়ে গেল। এই যে তেলের দাম $100 উপরে চলে গেছিল, $110 পর্যন্ত গিয়েছিল কাছাকাছি। তার অন্যতম একটি, এটা অনেকেই বলছিলেন যে $150 এবং $200 যেতে পারতো। একটি কারণে যায়নি, চায়না তার ইম্পোর্ট 40% কমিয়ে দিয়েছিল। যদি তার ইম্পোর্ট ঠিক রাখতো তাহলে কিন্তু মারাত্মকভাবে এটি $200 যেত। কারণটা কি জানেন? Go on. কারণ ইরান, চীনের সবচেয়ে বড়, সবচাইতে সুপরিকল্পিত রিজার্ভ রয়েছে। Yeah. তারা এই অবস্থার জন্য প্রস্তুত হচ্ছে গত 20 বছর ধরে। তারা Yeah. জানতো এই ঘটনা 1973 একবারে ঘটেছিল। তারা জানতো, দে প্ল্যান ফর দিস ইভেন্চুয়ালিটি। কেমন? ফলে চায়নাকে এফেক্ট করেনি, উল্টো ঘটেছে। এটা ভিন্ন প্রসঙ্গ, আমি যাবো না আজকের আলোচনায়। ট্রাম্প বলছেন যে আমি হার্ভার্ড হুভার হতে চাই না, লোকে আমাকে মনে রাখুক মন্দাবস্থার কারণে। 2, 3 নম্বর, ট্রাম্প তো একদম বোকা মানুষ নন। তার অনেক সমস্যা তার আছে, কিন্তু একদম বোকা তিনি নন। তিনি ইজ এ ব্যবসায়ী, তিনি বোঝেন মার্কেট, তিনি বোঝেন এই 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 অসম যুদ্ধাবস্থা চলতে থাকলে বিশ্ব একটা চরম সংকটে পড়বে, এবং সংকটের ফলে
তিনিও তার ব্যবসাও ক্ষতিগ্রস্ত হবে, ফলে তাকে অ্যাবাউট টার্ন করতে হচ্ছে। এটা গেল একটা দিক। ইসরায়েল একটা বড় ফ্যাক্টর। এই যে আমি একটু আগে বললাম যে, এবং নকিব ভাই বললেন, যদি এই চুক্তি বাস্তবায়িত হয় তাহলে পৃথিবী বদলে যাবে, মধ্যপ্রাচ্য বদলে যাবে। কিন্তু যদি বাস্তবায়িত না হয়, এবং বাস্তব কেন হবে না, প্রধান কারণ, অনেক কারণ আছে, তার প্রধান কারণ ইসরায়েল। ওয়াই? আপনি একটা কথা বলেছেন, নেতানিয়াহুর সার্ভাইভাল ডিপেন্ড করে এই যুদ্ধের উপরে। Yeah. আপনারা জানেন তার নামে দুটো মামলা বাজারে আছে। কত সময় Yeah. তিনি And হাজিরা they have দিয়েছেন? election in October 27. গত সপ্তাহে তিনি হাজিরা দিয়েছেন। তিনি আবেদন করেছেন রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইবার জন্য, পার্ডনের জন্য। ট্রাম্প সাহেব রেকমেন্ড করেছেন, কিন্তু তিনি পার্ডন পাচ্ছেন না, কারণ তিনি এখন মূলত রিমোর্স দেখাননি। ইসরায়েলি আইনে বলা আছে সেই ব্যক্তি পার্ডন পাবে যে তার কৃতকর্মের জন্য দুঃখ প্রকাশ করবে। তিনি কোনো কোনো রিমোর্স তার নেই, ফলে তিনি আপাতত পাচ্ছেন না। এবং যদি আগামীকাল নির্বাচন হয়, এখন জনমত জরিপ কি বলছে? প্রতিটি জনমত জরিপ বলছে নেতানিয়াহু হারবে। আর হারা মানেটা কি? তার জন্য জেল অপেক্ষা করছে। কেমন? ফলে তিনি চান যুদ্ধ থাকুক, এটা এক নম্বর। আর দু নম্বর, তিনি জানেন তার রাজনৈতিক সার্ভাইভালের গ্যারান্টি হচ্ছে এটা প্রমাণ করা যে আমি নেতানিয়াহু ইসরায়েলের নিরাপত্তার একমাত্র গ্যারান্টার। আই ক্যান গিভ ইউ সিকিউরিটি, তার বক্তব্য এটা। এবং সে কারণে তার প্রয়োজন এই যুদ্ধটা। এখন আমরা কি জানি, আমরা যে নেতানিয়াহু সাহেব কার ঘাড়ে বন্দুক রেখে যুদ্ধ করেছেন? ঘাটটা তো ডোনাল্ড ট্রাম্প সাহেবের, বন্দুকটাও ডোনাল্ড ট্রাম্প সাহেব। আপনি একটা বলেন জেডি ভ্যান্স কি বলছে? তিনি নেতানিয়াহুকে আঙুল তুলে বলছেন, তুমি যে কথা বলছো, যে অস্ত্র তুমি ব্যবহার করেছো, তার 2/3 আমার অস্ত্র। তুমি যে অস্ত্র দিয়ে যুদ্ধ করলে তার 2/3 অর্থ আমার অর্থ এবং অস্ত্র আমার, মানে আমেরিকান জনগণের। বলে তুমি বড় বড় কথা বললো না। আমার ট্রাম্প সাহেব কি বলেছেন? নেতানিয়াহু ইজ নাথিং। আমি ছাড়া তার কোনো বন্ধুই পৃথিবীতে নেই, একমাত্র আমি বন্ধু। এবং যাতে করে বন্ধু তো নষ্ট না হয়, যে ডিফেন্স বলছেন এই ভুলটা তুমি করো না। তারপরে বলছি আমি, রাজনৈতিক খেলা অদ্ভুত খেলা, এবং এই খেলায় নিজের সার্ভাইভালের জন্য নেতানিয়াহু এমন সব কাজ করতে পারে যার ফলে এই চুক্তি বাতিল হতে পারে। কেন বাতিল হবে? ইরান বলবে শর্ত আছে যে লেবাননের সভরেন্টি তুমি ভায়োলেট করতে পারবে না। তুমি করছো তো। তুমি প্রথমত তোমার সৈন্য সেখানে আছে, অলমোস্ট 1/3 দক্ষিণ লেবাননে তার জায়গা দখল করে বসে আছে। এবং আজকে কি বলেছে নেতানিয়াহু? আমি সরবো না সেখান থেকে, আমি কিন্তু সরছি না যতক্ষণ না হেজবুল্লাহ নিয়ন্ত্রিত হচ্ছে। এটা এক। আর দু নম্বর, যদি হিজবুল্লাহ আমার গায়ে টোকা দেয়, আমিও পাল্টা টোকা দেবো। মজা হচ্ছে যে টোকা দেবো না, তুমি তো আমার দেশ দখল করে বসে আছো। But he is playing victim. আসলে লেবানন ইজ ভিকটিম। অ্যাবসলিউটলি। তুমি আমার দেশ দখল করে বসে আছো, কালকে 4 জন মারা গেছে ইসরায়েলি। দ্যাটস ট্রু। কিন্তু মারা গেছে কোথায়? ইসরায়েলে নয়, আমার ঘরের মধ্যে তুমি বসে আছো, আমার ঘর দখল করে বসে আছো। আমি তাকে থেকে দেবো? আমি পাল্টা আঘাত আনবো না? ফলে এই জিনিসগুলি কিন্তু বড় রকমের রাজনৈতিক এই চুক্তি বাস্তবায়নের সমস্যা। শেষ কথা বলি আমি, ট্রাম্পের নিজের দল, আপনি জানেন যে লিটারালি প্রতিটি রিপাবলিকান ছোট বড় নেতা এই চুক্তির বিপক্ষে। ওয়েন্ডি শারমান কি বলছেন? যে ট্রাম্প সাহেব বলেছিলেন যে ইরানকে আনকন্ডিশনাল সারেন্ডার করতে হবে। উনি বলছে আমার তো মনে হচ্ছে আনকন্ডিশনাল সারেন্ডার করেছে মার্কিন যুক্তরাষ্ট্র, ইরান নয়। এবং এই অ্যাটিটিউডটা অ্যামং রিপাবলিকানস ইজ ভেরি প্রিভ্যালেন্ট। আপনি সঠিক বলেছেন যে রিপাবলিকানদের যারা there is a big pushback. I mean, what's this guy named South Carolina যে Senator Lindsey Graham. I think he's crying now somewhere. This guy's a moron. Anyway, যদি এখানে অ্যাড করি ভাই, হাসান ফেরদৌস ভাই যেটা বললেন, যে মুশকিল হলো যে আপনার জেসিপিও এর এগেইনস্টে ফক্স নিউজ থেকে শুরু করে রিপাবলিকান কমেন্টেটররা যেভাবে মানে প্রচারণা চালিয়েছে, স্পেশালি আপনার প্রেসিডেন্ট ওবামা, মানে কারেক্ট মি ইফ আই এম রং হাসান ভাই, সম্ভবত $2 billion মতো 1.7 billion 1.7 billion 2 বিলিয়নের কাছাকাছি। হ্যাঁ, সো $1.7 billion। এবং যেহেতু কোনো ব্যাংকিং সিস্টেমের মধ্যে ইরান ছিল না, এই $1.7 billion জাস্ট ইমাজিন যে $100 বিল যদি হয়, তো ইট ইজ এ কন্টেইনার। You're sitting on a hoarded cash. হ্যাঁ, এই কন্টেইনারে করে $1.7 billion যখন দেওয়া হচ্ছিল, এই ফুটেজটাকে কিন্তু ইলেকশন ক্যাম্পেইনে রিপাবলিকানরা ব্যাপকভাবে ব্যবহার করেছেন। সো এখন
এই ফ্রোজেন অ্যাসেটের বাদবাকি অংশটা হলো অলমোস্ট $30 বিলিয়ন মতো। এটাও কিন্তু ওরকম কন্টেনারে করে দিতে হবে। সো দিস অপটিক্স মানে এজন্য রিপাবলিকান কমেন্টেটর ফক্স নিউজ, তারপরে আপনার এই যে ওএএন, মানে দে আর জাস্ট লুজিং দেয়ার এভরিথিং, যে কিভাবে এভাবে এটা এক্সপ্লেইন করবে। অন টপ অফ দ্যাট, যে আমি কারেক্ট করছি আবার, যে $300 বিলিয়ন যে ইনফ্রাস্ট্রাকচার which is going to come from thank you correct করার জন্য, which is going to come from Middle East countries. So এগুলা মানে এটা ওদের মাথা খারাপ হয়ে যাচ্ছে। ওরা বলতে চাচ্ছে এখন যে এই টাকা তো দিবে এরা হামাসকে, হিজবুল্লাহকে, প্রক্সিকে। So they are trying to spin it in their way, which is probably I'm coming to you. এটা খুব ভালো একটি প্রসঙ্গ, কিন্তু হাসান ফেরদৌস যেটি বলছেন যে রিপাবলিকান and the Zionists, which is especially Netanyahu and Gong, are crying and do anything to sabotage this peace process. But আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন হাসান ফেরদৌস, যে যদি এই চুক্তি বাস্তবায়িত হয়ে যায় তাহলে আজকের যে মিডল ইস্ট, আজকের যে ইরান, এত সমৃদ্ধশালী হতে পারে যেটা কল্পনার বাইরে, এবং দ্যাটস হোয়াট ওয়ার্ল্ড নিডস। হাউএভার দিস morons are sitting there to sabotage this plan. বাই দ্য ওয়ে, আমি বলে রাখতে চাই যে প্রেসিডেন্ট ট্রাম্প এটি কন্টিনিউ করেছেন, কিন্তু এটা ওনাদেরকে ইম্পিউনিটি উইথ আনলিমিটেড পাওয়ার অ্যান্ড দ্য আর্মস অ্যান্ড দ্য মানি সব কিছু জোগাড় দিয়েছে প্রথমে কিন্তু ডেমোক্র্যাটস, অ্যান্ড দ্যাট ইজ জো বাইডেন, দ্য জেনোসাইডাল, দ্য ম্যানিয়াক, that freaking guy. Okay, now add করি আমি, when it comes to Israel, কোনো তফাৎ নেই between Democrats and I mean, Republicans. you couldn't be any more correct than this. আমি আপনি যেটা বলেছেন একেবারে, এবং মানুষের এটা বোঝা উচিত, when it comes to Israel, these two guys, and there is no difference, they are both genocidal. By the way, no, I'm going to go to you. I don't want to go off topic right now. No, just একটা সেকেন্ড আমি একটু অ্যাড করি। সেটা হলো যে ডেফিনেটলি আই এগ্রি উইথ ইউ, মানে মেজরিটি এস্টাবলিশমেন্ট ডেমোক্র্যাটস এবং এন্টায়ার রিপাবলিকান পার্টি, দেয়ার ইজ নো ডিফারেন্স। কিন্তু অন দ্য আদার হ্যান্ড প্রোগ্রেসিভ ডেমোক্র্যাটস এবং সোশ্যালিস্ট ডেমোক্র্যাটস, দে আর অ্যাবসলিউটলি এগেইনস্ট AIPAC and handful of them. If I had 5 hours, I was going to tell you, don't trust Bernie Sanders, don't trust AOC. And I can prove it, okay? But that's a different day, different topic. We will talk about this. আমি এখন যেটা বলতে যাচ্ছি, আমরা সবাই জানি বেঞ্জামিন নেতানিয়াহু স্ট্রংলি অপোজ করছেন এটি কোনোভাবে ভেস্তে যাওয়ার জন্য। আমরা জানি অনেকেই সন্দেহ পোষণ করছেন। আমরা শুনেছি নিউ ইয়র্ক টাইমসে বড় রিপোর্টে হচ্ছে মোস্তফা খামেনি উনি নিজে বলেছেন, I do not like this, but I will let it be. এটি করতে দিব। তো এই যে সিচুয়েশনটি তৈরি হয়েছে, এইটি যে কারেন্ট রিজনাল স্ট্র্যাটেজি যে আছে, এই যে চুক্তি যদি বাস্তবায়িত না হয় বা হয়ে যায়, রাইট, ইফ ওয়াশিংটন রাইট নাও ইটস ইতিপূর্বে যতগুলো চুক্তি হয়েছে, কিন্তু যেখানে ইসরায়েল মনে করেছে আমি সাইডলাইন হয়ে যেতে পারি, দে অপোজড এভরিথিং। এখন নতুন এই চুক্তিটি হতে যাচ্ছে, পার্সু করছে ওয়াশিংটন। নেতানিয়াহু ইজ মেইনটেইনিং কারেন্ট রিজনাল স্ট্র্যাটেজি, তার ফার্ম যে গ্রিপ আছে, আনকন্ডিশনাল ব্যাকিং অফ ইউএস, এটি নস্যাৎ হয়ে যেতে পারে। So how do you see this? I mean, there's one way the Iran আছে, the supreme leader saying, I don't like it, but it's okay. Let's do it. But I have nothing to do with this. You have Netanyahu, he's in a suicidal mission because ও যদি যুদ্ধ বন্ধ হয় ও তো জেলে যাবে, ও প্রধানমন্ত্রীত্ব থাকবে না। I was looking at Yahud Omar. He's one of these Yahud Omar, one of his মানে অন্য পার্টি, লিকুদ না, অন্য পার্টি যে আছে, প্রধানমন্ত্রী হয়ে যেতে পারে। এবং নর্দার্ন ইসরায়েলে আমি কয়েকজনের সাথে কথা বলেছি, দে আর ভেরি কনফিউজ কি করবে, কি হবে, কারণ ওখানে এখন বসবাসযোগ্য অবস্থায় নেই তারা। সো আই ওয়ান্ট টু হিয়ার ফ্রম ইউ, হোয়াট ডু ইউ থিঙ্ক? না, ডেফিনেটলি বিষয়টা তো হলো যে তারা ছেড়ে দেবে না, কারণ ইসরায়েল হ্যাজ ট্রিমেন্ডাস অ্যামাউন্ট অফ অ্যাসেট দে হ্যাভ ইনভেস্টেড উইদিন ইউনাইটেড স্টেটস। কিন্তু মুশকিল হলো যে ডিসপাইট অল দেয়ার এফোর্ট, বিভিন্ন কারণে ইসরায়েলের যে বাড়াবাড়ি, এটা এক্সপোজড হয়ে গিয়েছে উইদিন ডেমোক্রেটিক পার্টি এবং উইদিন, মানে এই জন্য আই ওয়াজ ট্রাইং টু পুশ ব্যাক যে আমরা যদি রিসেন্ট সার্ভে গুলা দেখি যে ইসরায়েলের প্রতি ফেভারেবল আমেরিকার পপুলেশন কতটুকু, আমরা কিন্তু দেখবো যে ডেমোক্রেটিক পার্টির মধ্যে অলমোস্ট 60% উপরে মানুষ ইসরায়েলের ব্যাপারে বিরক্ত, এবং রিপাবলিকান পার্টির মধ্যে আগে 100% ছিল, সেখানেও কিন্তু অলমোস্ট 30% মানুষ এখন ইসরায়েলের উপরে ইসরায়েলকে আর ট্রাস্ট করছে না। সো এর মধ্যে মানে অফকোর্স সবচেয়ে বড় স্যাক্রিফাইস হয়ে গেল থমাস মেসি,
যিনি হেরে গেলেন, দ্যাট ওয়াজ দ্য মোস্ট এক্সপেন্সিভ প্রাইমারি, রিপাবলিকান Yeah, yeah. প্রাইমারি। সো রিপাবলিকান পার্টির মধ্যেও কিন্তু কিছু ক্র্যাক আছে, এবং কনজারভেটিভদের মধ্যে আপনি দেখেন যে টাকার কার্লসন ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল কনজারভেটিভ। সেই টাকার কার্লসন এখন ইসরায়েলের জন্য এনিমি নাম্বার 1 হয়ে গিয়েছে, মানে ইসরায়েল তাদের অ্যান্টিসেমাইট যে Yeah. লিস্ট করেছে এর মধ্যে নাম্বার Some people say Charlie Kirk was killed because of this. I don't know. Tucker Carlson was one of them. Candace Owen, they're conservative. They used to be Republican and a brain. So এদের মধ্যেও কিন্তু কিছুটা মতের শিফট হচ্ছে, সো ওপিনিয়ন কিন্তু শিফট হচ্ছে। সো the day to buy election is almost over. Definitely এখনো অনেক ইলেকশন, ছোট ছোট ইলেকশন গুলা AIPAC তাদের ইনফ্লুয়েন্স, because they have a war chest, they can buy their way into the election, এবং তারা যে সমস্ত elected অফিসিয়ালদেরকে ব্যাক করে, they demand basically this is the time to ask for the payback, so they will try their heart and soul. Definitely নিউ ইয়র্ক টাইমস থেকে শুরু করে আমরা যদি দেখি যে নিউ ইয়র্ক টাইমস probably is the most anti দিস ট্রিটি, এবং যে কথাটা আসছে খামেনির, আমি কিন্তু এই কথাগুলো দেখছি ওয়েস্টার্ন মিডিয়াতে, আমি অন্য অন্য মিডিয়াতে এই কমেন্ট গুলো দেখছি না। আমি দ্যাটস ওয়াই আই ডোন্ট ট্রাস্ট দ্যাট এট ফেস ভ্যালু। আমি ইরানের জন্য এর চেয়ে ভালো চুক্তি তো হতে পারে না, সো খামেনি কেন এই চুক্তি মেনে নেবেন না, এটা আমার বোধগম্য না। সো হ্যাভিং সেড অল দোজ থিংস, এবং নোয়িং ডোনাল্ড ট্রাম্প যে তিনি ফ্লিপ ফ্লপ করেন, তার মুড সুইং আবার 2 দিন পরে কিরকম হয়, Yeah, it depends which side of the bed he got up today. সো এই কারণে, বাট দ্য থিং ইজ যে জিনিসটা সিগনিফিকেন্ট, যেটা আপনি ক্লিপে দেখালেন, হাসান ফেরদৌস ভাই বলছে যে 4 সপ্তাহের মধ্যে ওয়ার্ল্ডের অয়েল রিজার্ভ ফুরিয়ে যাবে। দ্যাটস ওয়াই এভরিবডি ইজ অন দ্য ক্লক, উই ওয়ার সিটিং অন এ টাইম বম। সো এই কারণে এই চুক্তিটা স্বাক্ষর হওয়া সবার জন্যই একটা জরুরি প্রয়োজনীয় বিষয় ছিল। ডেফিনেটলি এটা একটা চুক্তি না, আবার বলছি এটা মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং। সো নেক্সট 60 days ইজ ক্রিটিক্যাল। সো এই চুক্তিটা যদি সত্যি সত্যি বাস্তবায়িত হয়, উই উইল গেট এ নিউ ওয়ার্ল্ড অর্ডার, নো ডাউট অ্যাবাউট দ্যাট। এবং এই চুক্তি যদি বাস্তবায়িত না হয়, তাহলে পরে বেসিক্যালি আমরা সবাই ইসরায়েলের কাছে সারেন্ডার করলাম। Yeah, a country with 9 million people. Exactly. It's not a country. It's an abnormal country with abnormal people. I said it many times. I'm going to say it again. These are not normal people. They are bloodthirsty. I don't know. আমি একটু আপত্তি করি হাবিব ভাই, পুরো একটা দেশকে এভাবে সুইপিং কমেন্ট করা বোধহয় আমি জাস্টিফাইবল মনে করি না। Yeah. লিডারশিপ, পলিটিক্যাল লিডারশিপ, ইয়েস, I agree. I don't disagree with you. I agree. Leadership. Exactly. Yeah. পুরো দেশের মানুষকে একটানা বলা আমি মনে করি না খুব র্যাশনাল। Yeah, this is mine. I understand. It's okay. I will just leave it there. Hasan Firdaus, একটি ব্যাপার, you and I যখন আমরা কথা বলছিলাম, we alluded to it, but we didn't get into the details. সমর্থক যারা আছেন এই ডিএল এর, তাদের আর্গুমেন্টের একটা ব্যাপার হচ্ছে এরকম যে এটা এমন একটা রেয়ার মোমেন্ট অফ হোপ নিয়ে আসছে যে আফটার ফিউ মান্থস, এই যুদ্ধের বেশ কয়েক মাস, 3 মাস তো হয়ে গেছে, হ্যাঁ, যদি এটা হয় তাহলে এটা ইরান ইউনাইটেড স্টেটসের বিয়ন্ড একটা ব্যাপার, একটা এগ্রিমেন্ট, যার অর্থ একটা গ্লোবাল এনার্জি মার্কেট, রিজিওনাল সিকিউরিটি এবং ব্রডার ইন্টারন্যাশনাল অর্ডার তৈরি হবে। এই জিনিসটা অনেকেই বলছেন। আসলে কেন এটি বলছেন, এটির সাথে আরেকটি ব্যাপার আমি যুক্ত করে দেবো। আপনি যখন কথা বলছিলাম গতকালকে, আপনি একটি ব্যাপার নিক্সনের ট্রিপ টু চায়নার সাথে তুলনা করেছেন। হ্যাঁ, এই দুটি আমাদেরকে যদি একটু আপনি বুঝিয়ে বলেন। আমি শেষটা থেকে শুরু করি তাহলে। 1948 থেকে 1972 পর্যন্ত এই যে 50-60 বছর, এর মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীন একে অপরের শত্রু হিসেবে ট্রিট করেছে একে অপরকে, এবার সোন এনিমিস একে অপরের। 1972 সালে নিক্সনের ভিজিটের মাধ্যমে এই দুই দেশ চুক্তি করলো, বন্ধুত্বের চুক্তি, এবং যার ফলে চীন বিশ্ব অর্থনৈতিক রাজনৈতিক ব্যবস্থায় ইন্টিগ্রেটেড হলো। আজকে চীন যে এত উঠেছে, কারণটা কি? ওই 72 সালের চুক্তি এবং পায়ে পায়ে আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থাপনায় যুক্ত হওয়া। ক্লিয়ারলি নিক্সন সাহেবের নিজস্ব অঙ্ক ছিল, তিনি সোভিয়েত ইউনিয়নকে ঠেকাতে চাইছেন, মানছি আমি, কিন্তু তার সেই একটা অ্যাক্ট অফ ব্রেভারির জন্য সবাই যখন আপত্তি করছে, তিনি সাহস দেখিয়েছেন, নিজের সংকতে চুক্তি করেছেন, চীনকে টেনে নিয়ে এসছেন, চীন বিশ্ব সভায় তার আসন ফিরে পেয়েছে।
একই অবস্থা হচ্ছে, যেই ইরানকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা বিশ্ব এতদিন কুৎসিততম ভাষায় গালি দিয়েছে। ট্রাম্প সাহেব কি বলেছেন? ট্রাম্প সাহেব খমেনিকে বলেছেন স্কাম ব্যাগ, মানে বদমাস, Yeah. তার ভাষা বলেছেন তিনি, বাস্টার্ড বলেছেন তিনি। সেই ট্রাম্প সাহেব এই 360 ডিগ্রি, 180 নয়, 360 ডিগ্রি তিনি ঘুরে গেলেন। ওকে, অবিশ্বাস্য। অবিশ্বাস্য। এই কারণে বলছি আমি, এটা অ্যান অ্যাক্ট অফ ব্রেভারি, এবং তিনি এটা করছেন ডিফাইং দুটো ফ্যাক্টরস, ডিফাইং ইসরায়েল অ্যান্ড ডিফাইং হিজ ওন পলিটিক্যাল সাপোর্টার্স। Yeah. তার দলের লোকের বিরুদ্ধে তিনি অবস্থান গ্রহণ করছেন, ফলে তাকে উই হ্যাভ টু গিভ হিম দ্যাট। উই হ্যাভ টু, তিনি কেন করছেন, তিনি পাগলামি করছেন কি অঙ্ক করছেন, আই ডু নট নো, বাট দ্য ফ্যাক্ট দ্যাট যদি সত্যি সত্যি এই চুক্তিটা স্বাক্ষরিত হয় এবং 60 দিন পরে আমরা দেখি বাস্তবায়িত হচ্ছে, তাহলে যেটা বললেন নকিব ভাই যেটা বলছেন, খুব গুরুত্বপূর্ণ একটি কথা মনে করে দিচ্ছেন, যে এই যে উনি পাগলামি করছেন কিনা আমরা জানি না, কিন্তু যে চুক্তিটা যদি স্বাক্ষর হয় ওনার দলের বিপক্ষে, ম্যাগার বিপক্ষে যে উনি করছেন, ইসরায়েল লবির বিপক্ষে, কিন্তু অনেকেই বলছেন যে আসলে কোনো মতেই উনি আগামী যে ইলেকশনটি আছে, বাই দ্য ওয়ে খোমেনি, মোস্তফা খোমেনির যে প্রতিবেদনটা আছে ওখানে তাদের একটা ফ্র্যাকশন বলছে যে এদের উপর বিশ্বাস করা যায় না, এরা এটা করছে এই সামনে ইলেকশনের জন্য, ইলেকশনটা শেষ হয়ে গেলে আবার আক্রমণ শুরু হতে পারে। ডু ইউ থিঙ্ক সো? অ্যাবসলিউটলি। আমেরিকা কি করেছে, এই চুক্তি তো ছিলই। 2015 সালে যে চুক্তি করেছিল ওবামা সাহেব, এই তো তার থেকে 100 ভাগ খারাপ চুক্তি করতে যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প। ফলে, এবং আরো মজা কি, যখন তারা কথা বলছে জিনিভাতে এবং ভিয়েনায় বসে কথা বলছে, চুক্তি প্রায় তৈরি হয়ে আছে, চুক্তি প্রায় তৈরি, আমরা জানি, ওমানের ফরেন মিনিস্টার বলেছেন, তখন ইসরায়েল এবং আমেরিকা মিলে আক্রমণ করছে ইরানকে। তাহলে হাউ ডু আই ট্রাস্ট ইউ? তুমি একদিকে বলছো চুক্তি করব, শান্তি চাই, অন্যদিকে আমাকে তুমি ধ্বংস করার প্ল্যান করছো। ফলে ট্রাস্ট ইজ এ বিগ ফ্যাক্টর। ট্রাস্ট ডেফিসিট খুব গুরুত্বপূর্ণ। বাট ফরগেট অ্যাবাউট ট্রাস্ট ডেফিসিট, যদি আমি মেনে নেই, এবং অনেক অনেক ফ্যাক্টর আছে যে কারণে এই চুক্তি বাতিল হতে পারে, চুক্তি যদি বাতিল না হয়, আমি টকিং অ্যাবাউট দ্য পসিবিলিটি, যে সম্ভাবনার দ্বার খুলে দেবে এই চুক্তির ফলে, বাস্তবায়নের ফলে, অবিশ্বাস্য। আপনি একটা বলেছেন, একটা হচ্ছে অর্থনৈতিক বিষয়, আর একটা আপনাকে বলি, মধ্যপ্রাচ্যের দেশগুলি এতদিন পর্যন্ত ইরানকে ভয় করত, এখনো করে তারা, ইরান সবচেয়ে পাওয়ারফুল দেশ। তারা এখন এই সিদ্ধান্তে পৌঁছেছে যে ইরানকে শত্রু ভাবার চেয়ে অনেক বেশি জরুরি হচ্ছে আমার স্ট্যাবিলিটি। এই নিয়ে আমি কথা বলেছি আপনার প্রোগ্রামে অনেকবার, যে আমার জন্য, আমি যদি ইউএই হই, আমি যদি সৌদি আরব হই, আমার জন্য প্রধান শর্ত হচ্ছে এই অঞ্চলটা যেন শান্তিপূর্ণ থাকে। আমার প্রসপারিটি ডিপেন্ড করে অন স্ট্যাবিলিটি, এন্ড দ্যাটস ওয়াই আই নিড টু ব্রিং ইরান ইনটু দ্য গ্লোবাল ফোল্ড। ভেরি গুড, এটা very good, very good. I think this has a lot of sense into it. আজকাল তো common sense is very hard to find, it's uncommon to find. নাকিবুর রহমান, আপনার কাছে 1 মিনিট সময় থাকবে। এই যে হাসান ফেরদৌস এখন কথা বললেন যে আরব দেশরা বুঝতে পেরেছে যে ইরানের সাথে শত্রুতা না করে একটি বাণিজ্যিক সম্পর্ক করা অনেক লাভবান। অনেকেই বলছেন এবং খুব জোর দিয়ে বলছেন যে এই আঞ্চলিক দেশগুলি একটি কথা বুঝতে পেরেছে যে আমেরিকা তাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে, এবং ব্যর্থ এটা তারা আসলে ওখানে আছেন ইসরায়েলের স্বার্থ রক্ষার জন্য শুধুমাত্র। ডু ইউ এগ্রি, এন্ড ওয়াই? না, ডেফিনেটলি এগ্রি করি। আমি জাস্ট একটু 1 মিনিটে, মানে আপনি যে নিক্সনের 1972 থিংটা বলছেন, এটা খুব সিগনিফিকেন্ট। মানে আমি একটা সিমিলারিটি এবং একটা ডিসিমিলারিটি বলে শেষ করব। সিমিলারিটিটা হলো যে সেই 1972-তে যখন প্রেসিডেন্ট নিক্সন চায়নাতে যাচ্ছিলেন এবং চাইনিজ গভর্নমেন্টও তাদের ডোমেস্টিক জায়গা থেকে, দুজনই কিন্তু আইডিওলজিক্যালি খুব বাধার সম্মুখীন হচ্ছিলেন, মানে চায়নাতেও এবং নিক্সন এখানেও। তারা কিন্তু এটাকে পছন্দ করছিল না। সো both of the leadership took a risk. এবং সিমিলারলি আমরা কিন্তু এখানেও এটা দেখছি যে ডোনাল্ড ট্রাম্প এই যে চুক্তিতে এগ্রি করছেন, এটাতে কিন্তু যারা আইডিওলগ, বোথ ইরানেরও কিন্তু, ইরানের যারা হার্ডলাইনার তারা কিন্তু পছন্দ করছে না এটা। তারা মনে করছে যে মানে এটা না করলে আমেরিকাকে আরো অপমান করা যাবে। আর আমেরিকার মধ্যে যারা মানে ইসরায়েলি সিম্প্যাথাইজার কিংবা যারা হার্ডলাইনার তারা কিন্তু পছন্দ করছে না। সো এই জায়গাটাতে ইটস ভেরি সিমিলার। আর ডিসিমিলার যে জায়গাটা, সেটা বলে আমি শেষ করছি যে এই 72 ভিজিটের একটা বড় কিন্তু উদ্দেশ্য ছিল যে সে সময় আমরা একটা মানে কি বলা যায় যে 2 সুপার পাওয়ার ওয়ার্ল্ড ওয়ারে ছিলাম, তাই না? যে সোভিয়েত ইউনিয়নের এগেইনস্টে একটা বড় বলয় তৈরি করা, সেজন্য কিন্তু চায়নাকে আমেরিকার দরকার ছিল। কিন্তু
এখানে এই জায়গাটাতে এখানে কিন্তু মানে রাশিয়ার ওই রকম অবস্থা নেই, কিংবা ইরানের সাথে চুক্তিতে ইরান আমেরিকা একদিকে জি। যাবে, রাশিয়া চায়না আরেকদিকে যাবে, এরকম একটা অবস্থা নেই। সো এটা হলো একটা ডিসিমিলারিটি, আমি এটা বলেই আমি শেষ করছি। নাকিবুর রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। হাসান ফেরদৌস, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা উই উইল কিপ অ্যান আই অন দ্য ডেভেলপমেন্ট অ্যান্ড উই হোপ সামথিং গুড কামস আউট অফ ইট। আপনাদের দুজনের থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে। দর্শক, আপনারা যারা এতক্ষণ অনুষ্ঠানটি দেখছিলেন, একটি কথা না বলে পারছি না, আজ থেকে 10 বছর পর যখন হিস্টোরিয়ানরা পিছনে ফিরে তাকাবেন, will they see this Versailles Memorandum MOU as the beginning of a new Middle East order? নাকি আমরা দেখব অ্যাজ এ মিসড অপরচুনিটি, যেটি আমাদেরকে অনেক কিছু দিতে পারত, নাকি এটি আরও বড় একটি কনফ্লিক্ট তৈরি করতে যাচ্ছে? সময় বলে দিব। থাকবেন পরবর্তী অনুষ্ঠানে আমাদের সাথে, দেখা হবে অবশ্যই পরবর্তী অনুষ্ঠানে। শুভরাত্রি। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।